আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আহ, সবাই হয়তো ভালো আছেন। তো প্রথমে সবার কাছে জানতে চাচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা, মানে সাউন্ড অ্যান্ড ভিডিও দুইটা জিনিস ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাকে একটু জানাবেন। তারপর আমি ক্লাসে চলে যাব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি অনেক কঠিন কঠিন কিছু জিনিস পড়াবো, যেগুলো আপনারা হয়তো পারেন, আবার অনেকে হয়তো পারেন না। তো না পারাটাই স্বাভাবিক, কারণ ডিফিকাল্টিস কিছু জিনিস পড়াবো, এবং যেগুলো বুয়েট পরীক্ষায় বা কঠিন ব্যাংকিং সিস্টেম পরীক্ষায় আসে সেই জিনিসগুলো পড়াবো। সো আপনারা একটু আমাকে জানান যে সাউন্ড অ্যান্ড ভিডিও ক্লিয়ার কিনা, কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ, তাহলে আমি হলো যে চলে যাই। হ্যাঁ, তাহলে আমি ক্লাসে চলে যাব আর কি। আজকে সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে শুভেচ্ছা, নববর্ষ এবং পহেলা রমজান সব কিছুর জন্য শুভেচ্ছা। আর কালকে রাতে আমি ক্লাস নিতাম, কিন্তু একটু ঝামেলা হওয়ার কারণে ক্লাস নিতে পারিনি। অফিস থেকে আসছি রাত 12:30টায়। তো যাই হোক, সব ক্লিয়ার আছে না? তাহলে ঠিক আছে, তাহলে আমি ক্লাস নিব, শুরু করবো আর কি। সো রোজা যেহেতু, রাতের বেলা হয়তো বা ক্লাসগুলো নেওয়াটা কষ্টকর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ট্রাই করব দিনের বেলা ক্লাস নেওয়ার জন্য বা সকালবেলা নেওয়ার জন্য। হ্যাঁ, যদি বন্ধ থাকে আর কি। বন্ধ যেমন যেমন সামনে এক সপ্তাহ লকডাউন, তো সামনে যদি সপ্তাহে যদি 2টা বা 3টা ক্লাস হয়, তাহলে সেটা হলো সকালে নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে বা এরকম সময় নেওয়ার চেষ্টা করবো, সুবিধা হবে। আর রাতে নিলে 10টার পরে তা আমার মনে হয় 10টার পরে কারোর সমস্যা হওয়ার কথা না, তাই না? সবাই কি বলেন? 10টার পরে কি সমস্যা হবে? হবে না, হয়তো হবে না আর কি। সো ঠিক আছে। সো প্রথমে আমি আজকে একটা অ্যালগোরিদম দিয়ে শুরু করব, একটা ডিফিকাল্টিস অ্যালগোরিদম। আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে ভুলে গেছেন। সো জানেন, ভুলে গেছেন, যাই করেন না কেন, সো ওই অ্যালগোরিদমটা আমি আবার নতুন করে পড়াবো আর কি আপনাদেরকে। হ্যাঁ, সবাই তাহলে একটু দেখেন। তো প্রথমে আমি আজকে 4টা ম্যাথ করাবো, 4টা অ্যালগোরিদম করাবো। টোটাল অ্যালগোরিদম হলো, মানে 4টা অ্যালগোরিদম করাবো। হ্যাঁ, 4টা অ্যালগোরিদম করাবো। তো প্রথমে করাবো হলো ব্যাংকার্স অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা পড়াবো। এটা দিয়ে আজকে শুরু করব, ব্যাংকার্স অ্যালগোরিদম। তারপর আমি পেজ রিপ্লেসমেন্টের যে 3টা অ্যালগোরিদম আছে, সেই 3টা অ্যালগোরিদম পড়াবো পেজ রিপ্লেসমেন্ট। হ্যাঁ, সো এই 4টা জিনিস থেকে পরীক্ষায় প্রায় আসে। ব্যাংকার্স অ্যালগোরিদমটা খুবই ইম্পর্টেন্ট, আর পেজ রিপ্লেসমেন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। লাস্টের এপি পরীক্ষায় পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আসছিল। বুয়েটের পরীক্ষায়, ওই যে বিপিডিপির পরীক্ষায় একটা রিটেন প্রশ্ন আসছিল পেজ রিপ্লেসমেন্ট এলআরইউ। হ্যাঁ, আপনারা পারলে হয়তো বা পরীক্ষাটাতে যারা দিয়েছেন হয়তো বা জানেন হয়তো। সো এই 4টা অ্যালগোরিদম একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা একটু দেখলে পারবো। হ্যাঁ, সো ব্যাংকার্স অ্যালগোরিদমটা কীভাবে পড়াবো প্রথমে বলি। প্রথমে আমি অ্যালগোরিদমটা শেখাবো, মানে একটা ম্যাথ করাবো। প্রথমে একটা ম্যাথ যখন করাবো, তখন আপনারা ম্যাথটা যখন পুরোটা বুঝে যাবেন, তখন তার অ্যালগোরিদমটা লিখতে পারবেন। কারণ আপনি ভিতরের প্রসিডিউরটা জানলে অ্যালগোরিদমটা নিজে নিজে লিখতে পারবেন। সো সেভাবে শেখাবো আর কি, সেভাবে সুবিধা হবে। তো তার আগে ব্যাংকার্স অ্যালগোরিদম একটু কাহিনী বলে নিই। সেটা হলো রিসোর্স অ্যালোকেশন অ্যালগোরিদম, এটাকে বলা হয়। সো এই অ্যালগোরিদমটা সিস্টেমটা মানে কেন অ্যালগোরিদম সিস্টেম নিয়ে আসছে, কেন বা ব্যাংকার্স অ্যালগোরিদমের নাম, তো সেই ব্যাপারগুলো নিয়ে আমি একটু জাস্ট 1 মিনিট বলি, তারপর আমি অঙ্কে চলে যাই। সো ধরেন আপনার কাছে আপনার হলো যে 4টা, আপনি এক মাসে ধরেন 20,000 টাকা বেতন পান। হ্যাঁ, তো 20,000 টাকা বেতন পান, আপনার ঘরে লোকজন আছে 6 জন, যারা 6 জন ইউজ করে। সো আপনাকে কি করতে হবে? 20,000 টাকা সুষম বন্টন করতে হবে 6 জন লোকের মাঝখানে, তাই না? 6 জন লোকের মধ্যে সুষম বন্টন করতে হবে। এখন সেটা না করে আপনি যদি এরকম করেন যে
আপনার ঘরের 6 জনের মধ্যে আপনার যাকে পছন্দ তারই 20,000 টাকা দিয়ে দিলেন, তাহলে কি সংসার চলবে? তাহলে সংসার চলবে না। তখন কি করতে হবে? জিনিসগুলোকে সুষম বন্টন করতে হবে। সুষম বন্টন করে যখন আপনি সবাইকে সমানভাবে দিবেন, রিসোর্সটা অ্যালোকেশন করবেন, তখন সবাই চলতে পারবে। এরকম একটা ফ্যাক্টর আর কি। হ্যাঁ, এখন আপনি বেতন পান 20,000 টাকা, আপনার ছোট ছেলে এসে বললো আব্বা আমার একটা বাইক কিনে দাও, যে বাইকের দাম হলো 2,50,000 টাকা। এখন আপনি কি সেটা সম্ভব? সেটা সম্ভব না। তখন আপনি কি সেটাকে বাদ দিয়ে দিবেন? না, ইট ইজ নট পসিবল ফর মি, আপনি বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা। আর দ্বিতীয় হলো যে আপনার বড় ছেলে এসে বললো যে আমি আমার সামনের মাসে আমি একটা প্রাইভেটে ভর্তি হবো, প্রাইভেটে বেতন 1,000 টাকা। আপনি বলেন হ্যাঁ দিস ইজ পসিবল, আপনি তাকে 1,000 টাকা দিয়ে দিলেন, বাকি 19,000 টাকা অন্য কাজে ব্যয় করলেন। সো এই যে রিসোর্সটা ঠিকভাবে মেনটেন হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। ঠিক আছে, আচ্ছা। সো ব্যাংকার্স কেন বলা হয়? ধরেন ব্যাংকে ক্যাশের মধ্যে টাকা আছে 20 লাখ টাকা। এখন লোন নেওয়ার জন্য লোনের রিকোয়েস্ট করছে হলো 25 লাখ টাকা। এখন ব্যাংক কি 25 লাখ টাকা লোন দিতে পারবে? অবশ্যই দিতে পারবে না। দিতে না পারবে না বিধায় কি সমস্যা হবে? কারণ আমার আছে 20 লাখ টাকা, আমি 25 লাখ টাকা গর্থাই না দিব, সেটা সম্ভব না। তখন সে কী করবে? সবাইরা বলবে যে আপনারা যারা যারা এক করছেন আপনাদেরকে কমায় দিই। তখন সবাইকে কমায় সুন্দরভাবে লোনটা দিয়ে দিবে। সো এই যে ফ্যাক্টরটা, এবং ব্যাংক দেখবে যে তার কাছে কিছু টাকা এক্সট্রা আছে কিনা বা ঠিক আছে কিনা। সো এই যে ব্যাংক যে এই যে সিস্টেমটাকে অ্যালোকেশন করে বা এই যে প্রসেসটাকে চালায়, সো এই জিনিসটাকে বলা হয়, সেজন্যই এই অ্যালগরিদমটাকে বলা হয় ব্যাংকার্স অ্যালগরিদম। সো ব্যাংকার্স অ্যালগরিদমের মাধ্যমে আমরা সেফ স্টেটে আছে কিনা, মানে তার জিনিসগুলো সবসময় ঠিক মতো আছে কিনা বা সব ফ্যাক্টরগুলো ঠিক মতো আছে কিনা, এই ব্যাপারটাকে আমরা এই অ্যালগরিদমের মাধ্যমে এখন আমরা দেখবো। ওকে, সো আমরা অ্যালগরিদমটাকে শুরু করি। আমরা অ্যালগরিদমটা যখন আমরা করব, মাঝখানে যদি আপনি কোনো স্টেপ না বুঝেন তাহলে অবশ্যই আমাকে বলবেন। আর আমি যে ম্যাথটা করাবো সেই ম্যাথটা নিয়েছিল গ্যালভিনের বই থেকে, গ্যালভিনের অপারেটিং সিস্টেমের বই থেকে। সো এই ম্যাথটা বইতে যেভাবে করা আছে সেভাবে আপনারা করলে বুঝবেন না, আমি ভেঙে অ্যালগরিদম অনুযায়ী করাবো, তখন বুঝবেন। তারপর যদি আপনাদের কাছে বইটা থাকে, এই বইটা থেকে আপনি দেখে নিতে পারেন। আর যদি না থাকে তাহলে সমস্যা নেই, আমি যেটা করাচ্ছি সেভাবে দেখেন আর কি। হ্যাঁ, সো আমরা চলে যাচ্ছি অ্যালগরিদমে। আচ্ছা, সো সবাই একটু খাতা কলম নিয়ে করেন, নাইলে পরবর্তীতে করেন, যাই হোক। সো আমাদের প্রসেসগুলো আগে লিখি, প্রসেস, তারপরে প্রশ্ন দেওয়া থাকবে এগুলো। হ্যাঁ, অ্যালোকেশন, তারপরে আমাদের থাকবে ম্যাক্স, তারপরে থাকবে অ্যাভেলেবেল। হ্যাঁ, অ্যাভেলেবেল, এই যে অ্যাভেলেবেল জিনিসটা এটাকে আমরা ওয়ার্ক বলবো, এটাকে আমরা কি বলবো? ওয়ার্ক। সো আগে আমরা জিনিসগুলো বুঝি, হ্যাঁ, তারপরে এই টার্মগুলো বুঝবো। আমি একটু করে বলে যাব। প্রশ্নটা কিরকম দেওয়া থাকবে পরীক্ষায়, এরকম P3 P4। হ্যাঁ, আচ্ছা। অ্যালোকেশন বলতে আসলে 3টা রিসোর্স আছে। হ্যাঁ, A B C। আচ্ছা, আমি আগে লিখে যাই, পরে বোঝাবো, জাস্ট প্রশ্নটাকে উঠাই। হ্যাঁ, আচ্ছা, আপনাকে এরকম একটা ম্যাথ দেওয়া থাকবে পরীক্ষা, ঠিক যেভাবে আমি লিখছি এরকম অবস্থায় দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এটা সেফ সিকোয়েন্সগুলো বের করে দেখাও। মানে সেফ স্টেট অথবা সেফ সিকোয়েন্সগুলো বের করে দেখাও, আপনাকে দিয়ে এরকম বলে দিবে আর কি। হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে? আপনাকে হলো এটা থেকে সেফ সিকোয়েন্স বা সেফ স্টেটগুলো বের করতে হবে। সো আমরা এখন তাহলে সেফ সিকোয়েন্স বা সেফ স্টেটটা বের করে শিখবো। হ্যাঁ, তো এইটা যখন আমরা শিখবো, তারপরে আমরা পাশাপাশি অ্যালগরিদম শিখবো, যে কিভাবে অ্যালগরিদমটা করা যায়। সবাই একটু ভালো করে খেয়াল করি। হ্যাঁ, এখন থেকে আমাদের প্রসেস শুরু। আচ্ছা, তো নেক্সটে আমাদের এখানে যেটা বসাবো
সেটা হলো আমরা নিড বসাইতে হবে, নিড বসাইতে হবে। হ্যাঁ, সো নিড মানে কি, নিড মানে কি আমি এখানে লিখি, নিড মানে হলো ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। এটা একটা সূত্র, ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, এটা হলো আমাদের সূত্র। হ্যাঁ, আচ্ছা, এবার আমি প্রতিটা প্রতিটা পয়েন্ট, প্রতিটা মানে অপশনগুলোকে একবার করে বলে যাই। হ্যাঁ, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। প্রসেস কি, যে প্রসেসগুলো অপারেটিং সিস্টেমে কাজ করবে। হ্যাঁ, মানে যে প্রসেস আছে, ধরেন আপনার বাসার ফ্যামিলি মেম্বার 6 জন, এরকম এখানে প্রসেস হলো কয়টা, 5টা প্রসেস, 0 থেকে 4 মানে 5টা প্রসেস। সো এই 5টা প্রসেস বলতেছে যে ভাই আমার অ্যালোকেশন মানে আমার মানে অ্যালোকেশন বলতে কি বোঝাচ্ছে, বলতেছে যে আমার নাম্বার অফ রিসোর্স, মানে আমার নাম্বার অফ রিসোর্স লাগবে হলো এবিসি আছে, তো এবিসি এর জন্য কি কি পরিমাণ নাম্বার অফ রিসোর্স লাগবে সে বলে দিছে যে 010 লাগবে, P1 এর জন্য লাগবে 200, 302, 211, 002। এটা হলে এই যে এই ব্যাপারগুলোর জন্য এই অ্যালোকেশনগুলো লাগবে আর কি। আচ্ছা, ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমাম ডিমান্ড অফ ইচ প্রসেস। হ্যাঁ, ধরেন এই যে প্রসেস, এই প্রসেসের এই 3টা রিসোর্সের জন্য ম্যাক্সিমাম ডিমান্ড কি কি হইতে পারে, কি হইতে পারে 753, তার ম্যাক্সিমাম ডিমান্ড হইতে পারে 753 বা 322, 902, 222, 433, এগুলো হইতে পারে তার ম্যাক্সিমাম ডিমান্ড। হ্যাঁ, আচ্ছা, আর অ্যাভেলেবেল জিনিসটা কি, হ্যাঁ এটা সেটা বুঝাবো অ্যাভেলেবেল জিনিসটা। সো অ্যালোকেশন হলো একটা প্রসেস কারেন্টলি অ্যালোকেটেড, আর অ্যাভেলেবেল হলো যে তার কি পরিমাণ রিসোর্স অ্যাভেলেবেল আছে, তার কি পরিমাণ রিসোর্স অ্যাভেলেবেল আছে 332, সেটাকে আমরা ধরে নিব 332। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর নিড মানে কি, ইচ প্রসেস মানে প্রতিটা প্রসেসের জন্য তার কি লাগবে, কি পরিমাণ রিসোর্স লাগবে সেটা হলো নিড, প্রতিটা প্রসেসের জন্য কি পরিমাণ রিসোর্স লাগবে সেটা হলো নিড। সো এই জিনিস, এই 4টা জিনিসের সুন্দর করে ব্যাখ্যা আমি বই থেকে ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব না। হ্যাঁ, মানে ক্লাসটা শেষ হলে দিয়ে দিব না, তাহলে আরো ডিটেলস পড়তে পারবেন। হ্যাঁ, সো আমরা প্রথমে তাহলে কি বের করব, নিডটা বের করে ফেলি। হ্যাঁ, নিড সমান ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। তাহলে দেখেন প্রথম নিডটা কি হয়, হ্যাঁ প্রথমে হলো কি ম্যাক্স আছে 753 মাইনাস 332, তাহলে আমার এখানে প্রথম নিডটা আমি কি পাবো, সরি আমি ভুল করে ফেলছি, 753 মাইনাস অ্যালোকেশন হলো 0, অ্যালোকেশন আছে কি 010, তাইলে এখানে আমরা পাবো হলো 7 ভুল হয়ে যাচ্ছে বিয়ে করতে গেলে, তাহলে এখানে আমি পাবো 743 মানে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। সো এই যে ম্যাক্স যেটা আছে এটা থেকে অ্যালোকেশনটাকে বিয়োগ করলাম, মানে এই জিনিসটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 743। ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পারছি এই পর্যন্ত। তাহলে পরেরটা কি হবে, পরেরটা 322 মাইনাস 200, বিয়োগ করলে পাবো 122, 3 নম্বরটা পাবো 600, 4 নম্বরটা পাবো 011, আর 5 নম্বরটা পাবো 431, বিয়োগ করলে আমি এই জিনিসগুলি পাবো, এটা হলো আমার নিড। সো আমার নিড বেড়ে গেল। ঠিক আছে, নফিসি আপনি বুঝছেন, থ্যাংক ইউ। সো আমরা নিড বের করাটা সবাই বুঝছি, একটু কমেন্টে জানান আমরা নিডটা সবাই বুঝছি কিনা, সবাই কি নিডটা বুঝছি কিনা সবাই একটু জানান। হ্যাঁ, তারপর আমরা প্রসেসে চলে যাব, প্রসেস অ্যালগরিদম, সরি নিডটা বুঝছি কিনা একটু জানাই। অ্যালগরিদম, আচ্ছা, আর এখানে আমরা সেফ সিকোয়েন্সটা বের করবো। হ্যাঁ, এটা হলো আলাদা একটা জিনিস, যেখানে আমরা সেফ সিকোয়েন্সটা লিখবো, সেফ সিকোয়েন্স। হ্যাঁ, আচ্ছা, সেফ সিকোয়েন্স, ওকে, সবাই বুঝা গেছে না, শুভ ব্যানার্জি ভট্টাচার্য বুঝা গেছে, ইয়েস ভেরি গুড। সো বুঝা গেলে খুব ভালো। আচ্ছা, বোঝা না গেলে আমি আসি। তো এখন আমরা চলে যাই নেক্সট টপিকে। তো এই যে অ্যালগরিদম দেখলাম, এখন এই যে অ্যালগরিদম মেইন জিনিস হলো এরকম, যদি তোমার নিড আই
যদি লেস দেন অর ইকুয়াল টু ওয়ার্ক হয়, ওয়ার্ক মানে কি, এই যে অ্যাভেলেবেল, ঠিক আছে, বলছে যে নিড আই যদি তোমার ওয়ার্ক থেকে ছোট হয়, নিড আই যদি ওয়ার্ক থেকে ছোট হয়, তখন তুমি কি কাজ করবা, তখন তুমি করবা ওয়ার্ক সমান সমান ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। এটা হলো আমার সূত্র ব্যাংকার্স অ্যালগরিদমের, যে তোমার নিড আই যদি ওয়ার্ক থেকে ছোট হয়, তাহলে ওয়ার্ক সমান সমান কি করবা, ওয়ার্ক প্লাস অ্যালোকেশন করবা। হ্যাঁ, এটা হলো আমার সূত্র। তাহলে আমি প্রথম স্টেপে যাই। প্রথমে কি আছে, আমার P0 সমান সমান কি দেওয়া আছে, P0 কোনটা চেক করব, নিড আই। তাহলে P0 নিড আই কি আছে রে ভাই, P0 নিড আছে 743। তাহলে 743 কি ছোট ওয়ার্ক মানে অ্যাভেলেবেল থেকে, মানে 332 মানে 743 যে ওয়ার্ক বা অ্যাভেলেবেল, হ্যাঁ, এটা থেকে ছোট কিনা চেক করলাম। তো 743 কি 33 থেকে ছোট, অবশ্যই ছোট না, তার মানে কি এই স্টেপে যাবে না। তাহলে গো টু নেক্সট স্টেপ, পরবর্তী স্টেপে যাবো। তাহলে পরবর্তী স্টেপ কি, P1। তাহলে P1 এর কি আছে নিড, P1 এর নিড আছে 122, P1 এর নিড আছে 122। তাহলে 122 এটা কি ছোট অ্যাভেলেবেল বা ওয়ার্ক, এটা কি ছোট ওয়ার্ক বা অ্যাভেলেবেল থেকে, তাহলে ওয়ার্ক বা অ্যাভেলেবেল, হ্যাঁ, এটা দিয়ে দিই। আচ্ছা, তো কত আছে 332, 332 ছোট, অবশ্যই ছোট। যদি ছোট হয় তাহলে সে কোথায় যাবে, ওয়ার্ক সমান সমান ওয়ার্ক প্লাস অ্যালোকেশনে যাবে। কোথায় যাবে, ওয়ার্ক সমান সমান ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তাহলে ওয়ার্ক সমান সমান ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তাহলে ওয়ার্ক কত আছে, ওয়ার্ক ছিল আমার 332 প্লাস অ্যালোকেশন কার্ডটা এই যে 2 নম্বর, কারণ আমি তো P1 এর জন্য করছি। সো P1 এর অ্যালোকেশন কত রে ভাই, 200। আমি স্ক্রিনটা একটু ছোট করি, আরেকটু বড় করি, এই তো হ্যাঁ। তাহলে 200, তাহলে 332 আর 200 কত পাইলাম, 532। কত পাইলাম, 532। চলো আমার নতুন ওয়ার্ক কত হয়ে গেল রে ভাই, 532। তাহলে এই যে ওয়ার্ক আগেরটা আমি কেটে দিলাম, এখন আমার নতুন ওয়ার্ক হলো 532। ওকে ফাইন। সো স্টেপ, সেফ স্টেপ, P1 সেফ স্টেপ ছিল, তাই না, P1 ছিল কি সেফ স্টেপ। তাহলে আমার সেফ সিকোয়েন্সে চলে গেল কে, P1 অলরেডি কোথায় চলে গেল, সেফ সিকোয়েন্স। ওকে, এবার আমরা চলে যাব P2 জন্য। সো P2 কত আছে, P2 নিড কত, এই যে নিড লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক, প্রথমে এটার সাথে মিলান লাগবে। তাহলে P2 নিড হলো 600, এটা লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক, নতুন ওয়ার্ক কত, আগেরটা তো আমার কেটে গেছে, নতুন ওয়ার্ক কত পাইছি 532। তাহলে 532, তো এটা কি 532 থেকে ছোট বা বড়, অবশ্যই না, তখন এই স্টেপ বাদ। তখন আমি আবার চলে যাব গো টু দ্য নেক্সট স্টেপ, মানে P3 তে চলে যাব। তাহলে P3 আমার কত হইলো, P3 আছে 011, P3 নিড কত 011। তাহলে P3 নিড 011, 532 থেকে ছোট, অবশ্যই ছোট। তখন আমার কি হবে, ওয়ার্ক সমান সমান ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তাহলে ওয়ার্ক কত আছে বর্তমানে 532 প্লাস অ্যালোকেশন। সো P3 অ্যালোকেশন কত রে ভাই, 211। তার মানে হয়ে যাবে নতুন 743। সো আগের অ্যাভেলেবেল বা ওয়ার্ক কাটা, এখন নতুন হয়ে গেল 743, এবং P3 আমার চলে গেল সেফ সিকোয়েন্সে। কি চলে যাবে, P3 আমার চলে গেল কোথায়, সেফ সিকোয়েন্সে। ঠিক আছে, সো এই পর্যন্ত বুঝছেন কিনা আমাকে বলেন তো ভাই, সবাই আমাকে একটু বলেন যে এই পর্যন্ত বুঝছেন কিনা, একটু বলেন যে P3 স্টেপ পর্যন্ত বুঝছেন কিনা, একটু বলেন ভাই সবাই, একটু সবার থেকে একটু কমেন্টে আশা করছি যে আমরা P3টা বুঝছি কিনা, একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করে জানান।
ক্লিয়ার না? এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, নেক্সট, হ্যাঁ, পুলোমারয়, ঠিক আছে, সাদিয়ে সাবনাস, ভেরি গুড। জি, ফুল ক্লিয়ার না এই পর্যন্ত? ওকে, ফাইন। ওকে, হ্যাঁ, আমি আরো দু একটা প্রবলেম দিব আর কি, হ্যাঁ, একটু পরে একটা ছবি তুলে দিয়ে দিব গ্রুপে, তাহলে ওই যে প্রবলেমটা আমি করাচ্ছি গ্যালভিনের বইয়ে, ওখানে নিচে আরো 2-3টা প্রবলেম আছে, আপনারা জাস্ট দেখলেই পারবেন। হ্যাঁ, তবে এটা একটু প্র্যাকটিস করেন, পরীক্ষা আসে যে নিচের এটা সেফ সিকোয়েন্স কিনা। আমি করাচ্ছি বিধে দেখতে বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু যখন আপনারা করবেন তখন হলো একদম ছোট মনে হবে, একদম সহজ জিনিস। হ্যাঁ, জাস্ট যোগ বিয়োগ আর সিস্টেমটা মনে রাখা, এই আর কি। হ্যাঁ, তাহলে P3 চলে গেল। এবার আমরা চলে আসি P4 এ। তাহলে P4 এ আমার কত আছে ভাই? 431। সো 431 ইজ লেস দেন অর ইকুয়াল টু 743, সত্য। মানে ওয়ার্ক সমান ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তাহলে কত হলো? ওয়ার্ক প্লাস অ্যালোকেশন কত হবে? ওয়ার্ক হলো 743 আছে বর্তমানে, প্লাস এই যে এটা অ্যালোকেশন আছে 002, মানে হয়ে গেল 745। সো আমার নতুন ওয়ার্ক কত হয়ে গেল? 745। আর P4 চলে গেল সেফ সিকোয়েন্সে। তার মানে আর কোন স্টেপ আছে নিচে? স্টেপ নাই। তখন আবার আমাকে, যেহেতু সবগুলো স্টেপ যায় নাই, তখন আমাকে রোল ব্যাক করে P0 তে যেতে হবে। কোথায় যেতে হবে? P0 তে। তাহলে P0 আমার কত ছিল? P0 তে আমার ছিল হলো নিট ছিল 743, তাই না? হ্যাঁ, P4 অলসো গো দ্য সেফ সিকোয়েন্স, ভেরি গুড। তাহলে P0 743, তাহলে 743 আর বর্তমানে সেফ সিকোয়েন্স কত? 745। তার মানে অবশ্যই ছোট। সো বেচারা এটাও আমার চলে গেছে সেফ সিকোয়েন্সে। তাহলে আমি অ্যালোকেশন কত পাইলাম? অ্যালোকেশন পাইলাম 745 যোগ 010, কারণ এই যে 010 না P0টা, হ্যাঁ 010। তাহলে আমার কত হইলো? 755। তাহলে আমার নতুনটা হয়ে গেল 755। বেচারা P0 চলে গেল সেফ স্টেটে। হ্যাঁ, তারপরে আসি P2, যেহেতু P2 যায় নাই। P2 মানে কত? 600। সো 600 লেস দেন 755, সত্য। তারপর ওয়ার্ক প্লাস অ্যালোকেশন কত হবে? 755 বর্তমানে আছে, যোগ P2 এরটা কত আছে? 302, মানে হয়ে গেল 1057। সো নতুন ওয়ার্ক কত হলো? 1057। তার মানে P2 ঢুকে গেল সেফ সিকোয়েন্সে। তাহলে সেফ সিকোয়েন্সটা আবার কি? এই যে এটা পরীক্ষা এটা আসবে যে হুইচ ওয়ান ইজ দ্য সেফ সিকোয়েন্স। হ্যাঁ, তখন আপনি এটা লিখবেন যে এটা সেফ সিকোয়েন্স হলো P1, P3, P4, P0, P2। ওকে, সো এটা বুয়েট পরীক্ষায় আসছে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স, না সরি, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, কি যেন পরীক্ষাটার নাম? রেগুলেটরি অথরিটি, ওটাতে আসছিল। হ্যাঁ, কয়েকদিন আগে। সো সেজন্য ভাবলাম ওএসটা শুরু করার আগে আপনাদেরকে এটা পড়াই। হ্যাঁ, সো আমরা কি অ্যালগরিদমটা বুঝতে পারছি? পুরোটা এটাই আমার অ্যালগরিদম। হ্যাঁ, এটা হলো অ্যালগরিদম। সবাই কি অ্যালগরিদমটা বুঝতে পারলাম? সেফ সিকোয়েন্সটা কিভাবে বের করলাম? তো পরীক্ষা কি দেওয়া থাকবে? প্রসেস দেওয়া থাকবে, অ্যালোকেশন দেওয়া থাকবে, ম্যাক্স দেওয়া থাকবে, অ্যাভেলেবেল দেওয়া থাকবে একটা। তখন আমরা নিটটা বের করবো। নিটটা কিভাবে বের করবো? ম্যাক্স মাইনাস অ্যালোকেশন থেকে বের করবো। তো অ্যালগরিদমের মেইন জিনিস কি? যদি নিটটা ওয়ার্ক বা অ্যাভেলেবেল থেকে ছোট হয়, তখন ওয়ার্ক সমান ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। আদারওয়াইজ আমরা লুপটা ঘুরাই দিব, আদারওয়াইজ নেক্সট স্টেপে চলে যাব। এটাই হলো আমার অ্যালগরিদম। তারপর আমরা এই প্রসেসটা বের করবো। হ্যাঁ, এই প্রসেসটা বের করবো। সো আমরা কি, হ্যাঁ ইসরাত নাহিদা, হ্যাঁ তুমি ঠিক বলছো আপু। সো এটা এরকমই হবে যে P4টা চলে গেছে। হ্যাঁ, সো পুরোটা কি বোঝা গেছে? ইসরাত নাহিদা নতুন স্টুডেন্ট, আর বাকিরা সবাই কি বুঝছেন যে কিভাবে জিনিসটা সেফ সিকোয়েন্সে চলে গেল অ্যালগরিদমটা? সো আমরা এখন অ্যালগরিদমটা লেখা শিখবো যে কিভাবে অ্যালগরিদমটা লিখতে হবে। হ্যাঁ, সো যেহেতু আমরা সিকোয়েন্সটা বুঝছি, এখন অ্যালগরিদম লিখতে পারবো। হ্যাঁ, হ্যাঁ আরও এক্সাম্পল ট্রাই করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনি বাসায় ট্রাই করবেন। এখানে যদি সব এক্সাম্পল করাতে যাই তাহলে তো সময় পাবো না। সো আমি একটা ছবি তুলে দিব। হ্যাঁ, ওখানে 3-4টা অ্যালগরিদম এক্সট্রা এক্সাম্পল আছে, আর নেটে তো হাজার আছে। তো 2-1টা ধরে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তবে একটা জিনিস বুঝেন, যেটা বুঝেছি এটা বুঝেন, আর যে ছবিটা দিব সেটা দেখলে আরও 3টা বুঝে যাবেন। ওকে, ক্লাস শেষ হলে আমি ছবিটা আপলোড দেবো। সো এই হলো আমাদের বেকারস অ্যালগরিদম গেল আর কি। হ্যাঁ, সো আমরা একটু অ্যালগরিদম লেখাটা একটু দেখি। অ্যালগরিদম লেখাটা একটু দেখছি। অ্যালগরিদম হলো
অ্যালগরিদমটা কিভাবে লিখবো এখন। তো আমরা চলে আসি যে নাম্বার 1, স্টেপ 1 পরীক্ষায় যদি অ্যালগরিদম আসে না, হ্যাঁ, কিন্তু আমি শেখানোর জন্য লিখতেছি। সো ইনিশিয়ালাইজ ওয়ার্ক সমান অ্যাভেলেবেল, তাই না? আমি ওয়ার্ক সমান অ্যাভেলেবেল ইনিশিয়ালাইজ করছিলাম না, ওই যে তীর চিহ্ন দিয়ে দেখাইছি সেটাই, ঠিক আছে। আর 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 কি লেখাইছি, আর ইনিশিয়ালাইজ করছি আই সমান নিড আই, হ্যাঁ, নিড আই মানে ওই যে সবগুলারে নিড আই লিখছি আর কি, হ্যাঁ, এটা করছি। আচ্ছা, সো সো তারপরে নিড আই কেমনে করলাম, ওই যে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন নিড আই, হ্যাঁ। স্টেপ টু আমরা কি করব, যদি ফিনিশ হয়ে যায়, ফিনিশ মানে কিছু যদি না থাকে, ফিনিশ আই মানে এটা কি ফিনিশ হয়েছে কি না, হ্যাঁ, ফিনিশ আই যদি হয় নট ইকুয়াল টু ফলস, সরি ইকুয়াল টু যদি ফলস হয়, এটা বুঝছেন, মানে যদি কাজটা যদি শেষ না হয় তখন আমরা কি করব, তখন আমরা চেক করব নিড আই লেস দেন অর ইকুয়াল টু ওয়ার্ক, নিড আই লেস দেন অর ইকুয়াল টু ওয়ার্ক, হ্যাঁ। তাহলে ইফ ইয়েস গো স্টেপ 3, তাহলে স্টেপ 3টা কি হবে, যে ঠিক আছে ওয়ার্ক লেস দেন ইয়েস সত্য, তখন কি হবে, ওয়ার্ক সমান ওয়ার্ক প্লাস অ্যালোকেশন, তখন কি হবে, ফিনিশ আই, হয় এটা কি শেষ হয়ে গেছে, মানে সেফ স্টেট চলে গেছে, ফিনিশ আই ইকুয়াল টু ট্রু, তখন আমরা কি করবো, এটা সেফ স্টেটে নিয়ে যাব, অন্যথায় তারপরে এটা কি হবে, সেফ স্টেটে আবার চেক করব, গো টু স্টেপ 2 মানে এটা চলতে থাকবে, আর স্টেপ 4 কি হবে, ফিনিশ আই মানে যদি শেষ হয়ে যায়, ট্রু হয়, তাহলে এক্সিট, এটা হলো আমার অ্যালগরিদম। সো ব্যাংকার্স অ্যালগরিদমটা বুঝছি, অ্যালগরিদম লেখাটা বুঝছি না, ওই যে আগের ম্যাথটার মতো একদম সেম। সবাই একটু কমেন্টে জানান তো অ্যালগরিদম বুঝছেন না, মানে আগের যে প্রবলেমটা আমরা শিখলাম সেটাই অ্যালগরিদমে আমি রূপান্তর করলাম। কিভাবে করলাম, আগে আমরা নিড ওয়ার্করে অ্যাভেলেবেল করছি, নিড আইরে করছি, তারপরে চেক করছি যে খেলাটা শেষ কিনা, ম্যাচ শেষ কিনা, না ম্যাচ শেষ না, তখন আমরা দেখছি যে নিড আই লেস দেন ওয়ার্ক যদি হয়, তাহলে কি করছি, ওয়ার্ক সমান ওয়ার্ক প্লাস অ্যালোকেশন করে ফেলছি, তাই না। তারপরে জিনিসটাকে সেফ স্টেটে নিয়ে বাদ দিয়ে দিছি, বা বাদ নেক্সট স্টেপে চলে গেছি, গো টু স্টেপ 2তে নেক্সট স্টেপে চলে গেছি, আর যদি পুরো শেষ হয়ে যায় তাহলে ট্রু করে অঙ্ক থেকে আমরা এক্সিট হয়ে গেছি, এটাই তো আমার অ্যালগরিদম, তাই না। সো এ পর্যন্ত বোঝা গেল? এভরিবডি প্লিজ কমেন্টে জানান পুরোটা জিনিস বুঝছি কিনা, কমেন্ট আশা করছি সবার থেকে। হ্যাঁ, রিমতি আপু উনি বুঝছে, বাকিদের কি খবর, বাকিদের কি খবর? সো আমরা এবার চলে যাই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমে। আচ্ছা, একটু কমেন্টে জানান। হ্যাঁ, ক্লিয়ার না, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, ক্লিয়ার হলে ভালো। আচ্ছা, সো আমরা চলে যাই নেক্সট স্টেপে, যেটার নাম হবে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। ওকে, আচ্ছা, সো
পেজ রিপ্লেসমেন্ট। আমরা খুব তাড়াতাড়ি দেখবো, 5 মিনিটে একটা করে ম্যাচ শেষ করবো। রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। আচ্ছা, সো পেজ ফল্ট কাকে বলে? হ্যাঁ, পেজ রিপ্লেসমেন্ট আর পেজ ফল্ট মানে কি? ধরেন আপনার ভার্চুয়াল মেমোরিতে আমরা জানি যে কম্পিউটার যখন কাজ করে তখন র্যামের মধ্যে যথেষ্ট জায়গা না পেলে সে হার্ড ড্রাইভকে ভার্চুয়াল মেমোরি হিসাবে ধরে নেয়, অর্থাৎ র্যাম হিসাবে ধরে নেয়। তখন সে র্যামের মধ্যে প্রসেস চালায়, সেটাকে যেই প্রসেসগুলো সে চালায় কতটা পেজ, ওই যে মেমোরি সেটাকে সে পেজ বাই পেজ ভাগ করে নেয়। কি বললাম? ওই মেমোরিটাকে সে পেজ বাই পেজ ভাগ করে নেয়। সো পেজ বাই পেজ যখন ভাগ করে তখন সে ওই পেজ অনুযায়ী ওই মেমোরিটাকে নিয়ে কাজ করে। তখন কিছু কিছু ক্ষেত্রে মেমোরি র্যামের মধ্যে সেই পেজটাকে পাওয়া যায় না। কি বললাম? র্যামের মধ্যে সেই পেজটাকে সে পাওয়া যায় না। যখনই কোনো পেজ পাওয়া যাবে না তখনই সেটাকে বলা হয় পেজ ফল্ট। তখনই কি বলা হয়? পেজ ফল্ট। ওকে, সো আমি একটু লিখি, হয় না বার। আচ্ছা, এই রিটেনগুলো কিন্তু আপনারা বই থেকে পড়বেন, হ্যাঁ, একটু রিডিং করবেন। আমি হলো যে মেইন টপিকগুলোকে ধরাই দিচ্ছি, তো যখনই আপনি বই থেকে বা কোনো একটা জায়গা থেকে এগুলো একটু পড়বেন তখন পুরোটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার হয়ে গেলে তখনই আপনি ওই যে আমি যে ম্যাথটা পড়াচ্ছি সেটা পুরোটা বুঝলেন, আপনি জিনিসটা পুরো বুঝেন, কিন্তু আরেকটু ডিটেলস করা লাগবে না? তো ডিটেলসের জন্য একটু বই থেকে পড়বেন। ক্লাসে তো আর সব ডিটেলস বোঝানো যায় না, সেটা আপনি ইউনিভার্সিটিতেও বুঝতে পারেন নাই, কোথাও বুঝতে পারেননি। হয় না বার? এই পেজ পেজ that page সরি ভুল লিখছি, হ্যাঁ, process need to execute particular page. That page is not in main memory. This situation is said page fault. তাহলে পেজ ফল্ট অ্যালগরিদম কয়টা? 3টা। একটা হলো FIFO, আউট অ্যালগরিদম, তারপরে কি আছে? LRU, লিস্ট, তারপর আছে অপটিমাল অ্যালগরিদম। অপটিমাল, হ্যাঁ, আচ্ছা, কি বললাম? 3টা। একটা হলো FIFO, ফার্স্ট ইন, একটা হলো লিস্ট অ্যালগরিদম, আর একটা হলো অপটিমাল, হ্যাঁ, আচ্ছা। সো এগুলোকে আমরা বলবো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এগুলোকে কি বলবো? পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, হ্যাঁ, আচ্ছা। সো আমাদের কি আছে? অপটিমাল, পেজ রিপ্লেসমেন্ট, ফার্স্ট ইন, আর হলো লিস্ট রিসেন্টলি ইউজ। আচ্ছা, সো এগুলো আমার কি? পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এগুলোকে আমরা বলবো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। সো আমরা কথা না বাড়িয়ে পরবর্তী ধাপে চলে যাই, মানে পরবর্তী চলে যাই। আচ্ছা,
বাইরে কি গাড়ি টাড়ি চলে আজকে? গাড়ি টাড়ি কিছু কি চলে বাইরে? আপনারা কি কেউ বাইরে টাড়ি আসেন? সবার তো, যারা যারা চাকরি করেন সবার তো অফিস বন্ধ, তাই না? আচ্ছা, সো আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কোনটাকে দেখবো এখন? আমরা এখন দেখবো ফিফোকে। হ্যাঁ, ফিফোকে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম হিসেবে এখন দেখবো। সো সো ফিফোটা কি কাজ করবে সেটা এখন দেখবো। হ্যাঁ, সো এখানে আমরা ধরে নিলাম পেজ সাইজ শোষণ 3। পেজ সাইজ কি ধরে নিলাম? 3। আপনার পরীক্ষায় সেটা কি হবে? আপনার পরীক্ষা বলে দেওয়া থাকবে যে পেজ সাইজ কত, হ্যাঁ, পেজ ফল্ট সাইজ কত, এরকম বলে দেওয়া থাকবে। তখন আপনি যতটা সাইজ ততগুলা স্টেকে ডিফাইন করবেন, ততগুলো স্টেকে ডিফাইন করে এগুলাকে করবেন। হ্যাঁ, সো আমরা সেভাবে একটু করি। আচ্ছা, সেভাবে একটু করি। সো আমাদের পেজ সাইজ কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। সো আমাদের ঘর বানাতে হবে 3টা, 1টা 2টা 3টা। হ্যাঁ, এরকম 3টা করে ঘর বানাতে হবে। সো আমাদের যেহেতু অনেকগুলো ঘর লাগবে, কয়টা ঘর লাগবে? যতগুলো সংখ্যা ততটা ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমি 10টা ঘর বানাই ফেলি, হ্যাঁ, বোঝানোর জন্য। এটা একটু মোটা হয়ে গেছে বেশি না? তাহলে কয়টা হলো? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। হ্যাঁ, এই হলো আমাদের 10টা ঘর হয়ে গেল। সো এখন আমরা এটাতে সাজাবো, বসাবো আর কি পেজ রিপ্লেসমেন্ট। তাহলে কিভাবে বসাবো? প্রথমে হলো ফিফো মানে হলো সবার আগে যে আসছে, সবার আগে যে আসছে তাকে বাদ দিতে হবে, তাকে বাদ দিয়ে নতুনটা বসবে, এটা হলো সিস্টেম ফিফো। হ্যাঁ, সবার আগে যে আসছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, সবার আগে যে আসছে তাকে বাদ দিয়ে নতুনটা বসবে। সেক্ষেত্রে তাহলে আমরা বসাই। প্রথমে হলো 1। যখন আমরা 1 বসাবো সেটা তো মিস, মানে মেমোরিতে নতুন আসলে মিস। আর মেমোরিতে যদি এক্সিস্টিং থাকে তাহলে হলো হিট। হ্যাঁ, তো আমরা আগে বুঝি। 1 এর জন্য 1, তারপর আসছে কি আমার 3, তাহলে এটা অটোমেটিক বসে যাবে 3। এটা আমার মিস, নতুন বসলে মিস। তারপরে 2 1 3 2, তাহলে এটা কি হবে? মিস, নতুন বসছে। হ্যাঁ, মানে নতুন আসলে রিপ্লেসমেন্ট হলে মিস, আর যদি রিপ্লেসমেন্ট না হয় মানে এক্সিস্টিং থেকে থাকে তাহলে হিট। হ্যাঁ, তারপরে কি আসছে আমার দেখেন তো ভাই? তারপর আসছে আমার 1 কি এখানে আছে? 1 অবশ্যই এই ঘরে আছে। যদি 1 এই ঘরে থাকে তার মানে সে চেঞ্জ হবে না। সে কি হবে না? চেঞ্জ হবে না। আমি আবারও বলছি, 1 যেহেতু অলরেডি এই ঘরে আছে তার মানে সে চেঞ্জ হবে না। যদি সে চেঞ্জ না হয় তাহলে সেটাকে আমরা বলবো হিট, সে পরিবর্তন হয় নাই। তাহলে এটা কি হবে? 1 3 2 যা আছে তাই থাকবে। তারপরে কি আসছে? তারপর আসছে আবার 4 যদি আসে তাহলে এখানে কি হবে? 4 এখন এখানে আছে, এখানে নাই। 4 যদি না থাকে তাহলে কি রিপ্লেসমেন্ট হবে? তাহলে কোন পজিশনে রিপ্লেসমেন্ট হবে? আমি বলছি কি, সবার আগে যে আসবে তাকে বাদ দিয়ে নতুনটা বসবে। তাহলে এই 3 জনের মধ্যে সবার আগে কি আসছে? সবার আগে আসছে এই 1, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই না? এই বেচারা কি 1 সবার আগে আসছে না? সবার আগে 1 আসছে। যদি সবার আগে 1 চলে আসে তবে আমার অবশ্যই কী করতে হবে? আমাকে 1কে বাদ দিতে হবে। তাহলে আমি 4কে রিপ্লেস করে দিই। তাহলে 4 3 2, যেহেতু রিপ্লেস হয়েছে তার মানে সে মিস। এবার আসবে কে? বেচারা 5 কি এখানে আছে? 5 এখানে নাই। 5 কি এখানে আছে? 5 এখানে নাই। যদি 5 না থাকে তাহলে কি হবে? রিপ্লেসমেন্ট হবে। কোন পজিশন?
এই যে 3, কারণ 3 ছিল সবার আগে। এরপরে কি এই তিনজনের মধ্যে সবার আগে কে ছিল? 3। তাহলে 4 5 2 রিপ্লেসমেন্ট হয়েছে, তার মানে মিস। তারপর আসছে কে? 2। তাহলে 2 কি অলরেডি এর মধ্যে আছে? এটার মধ্যে অলরেডি 2 অলরেডি আছে। তাহলে 4 5 2 চেঞ্জ হবে না। চেঞ্জ না হলে কি? হিট। তারপর আসবে কি আমার 3। এটার মধ্যে 3 আছে, 3 নাই, তার মানে কি 2 এর জায়গাটা দখল করবে 3, কারণ 2 সবার আগে আসছে। তাহলে 4 5 3 এটা আমার কি? মিস। তারপরে কি আসছে? 4 কি এটাতে আছে? এই ঘরে 4 আছে, তার মানে চেঞ্জ হবে না, তার মানে হিট। তারপর আছে কি? 5 কি আছে? আছে। 5 কি আছে? আগের ঘরে আছে, তার মানে 5ও চেঞ্জ হবে না, তার মানে হিট। সো আমার টোটাল মিস কয়টা? 1 2 3 4 5 6 মিস 6, আর হিট হলো কত? 4। তাহলে মিস মানে কি? পেজ ফল্ট, পেজগুলোকে ফল্ট হয়েছে না, রিপ্লেস হয়েছে মানে ফল্ট হয়েছে। তাহলে আমার পেজ ফল্ট কত? এখানে আমার পেজ ফল্ট হলো 6। আর যদি বলি রেশিও কত, তাহলে 4/6 ইন্টু 100%, সরি 6/4 ইন্টু 100% বা 60%। হ্যাঁ, তাহলে আমার টোটাল পেজ ফল্ট কত? 6। তাহলে আমরা বুঝছি এই অ্যালগরিদমটা কে বুঝি নাই আর কে বুঝছি, একটু কমেন্ট করে জানাই। অ্যালগরিদমটা কে বুঝি নাই, কে বুঝছি, একটু কমেন্ট করে জানাবো প্লিজ, একটু কমেন্ট করে জানাবো। সবার একটু কমেন্ট আশা করতেছি, সবাই একটু কমেন্ট করবেন প্লিজ, কমেন্ট করে একটু জানান কে বুঝলেন নাই আর কে বুঝলেন। পুলমা রয়, ইমতিয়াজ আহমেদ, রিম্পি আপু, যারা দেখছেন প্লিজ আমি জানতে চাচ্ছি যে বুঝছেন কিনা, একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, ইসরাত নাহিদা বুঝছেন, থ্যাংক ইউ। আফসানা আফরিন, বুঝছি ভাই, ভেরি গুড। পেজ রিপ্লেসমেন্টটা বুঝছেন না? তাহলে কি বলছিলাম পেজ রিপ্লেসমেন্টে? সেটা হলো যে আমাদের হ্যাঁ পেজ রিপ্লেসমেন্টের কাহিনী ছিল যে যেটা সবচেয়ে আগে আসছে সেটাকে রিপ্লেস করবো, ঠিক আছে? যেমন এখানে 1 সবার আগে আসছে, তাই না? ফার্স্টিং 1কে রিপ্লেস করে 4 বসলো, তারপরে 5 বসবে, কাকে রিপ্লেস করে? 3 সবচেয়ে আগে আসছে, 3কে রিপ্লেস করে বসছে। এভাবে আর কি আমাদের ফিফো অ্যালগরিদমটা কাজ করে। হ্যাঁ, সো আমরা চলে যাই নেক্সট অ্যালগরিদমে। নেক্সট অ্যালগরিদম আমরা কি পড়বো? মুছো বাবা মুছো। নেক্সট অ্যালগরিদম আমরা পড়বো এলআরইউ, লিস্ট। পরীক্ষায় বেশি আসে, সবচেয়ে বেশি যেটা আসে, হ্যাঁ সবচেয়ে বেশি আসে লিস্ট। তাহলে আমরা লিস্ট দেবো এলআরইউ। হ্যাঁ, এলআরইউ অ্যালগরিদম। তো আমরা কয়েকটা ডাটা নিয়ে নিই। 6 1 7 6 1 2 7 2। আচ্ছা, পরীক্ষায় মাঝে মাঝে আসে যে 3টা দিয়ে যদি করি, 3টা পেজ সাইজ দিয়ে যদি করি, তাহলে যে পরিমাণ পেজ ফল্ট হবে 4টা দিয়ে করলে কি সেই পরিমাণ হবে কিনা, পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। সেক্ষেত্রে আমরা কি অ্যান্সার দিব? আমি সবাইকে আবার একটু বলছি, পেজ সাইজ আমরা 3টা নিয়ে করছিলাম না, এরকম 1টা 2টা 3টা দিয়ে করছিলাম, 1 2 3। এখন যদি আমরা 4টা নেই, তাইলে কি পেজ ফল্ট কম হবে না বেশি হবে? 4টা নিলে অবশ্যই পেজ ফল্ট কম হবে, কারণ সংখ্যাটা বেশিরভাগ থাকবে এখানে। সো একটা সংখ্যা বেশিক্ষণ স্টে করবে, বেশিক্ষণ স্টে করলে কি পেজ ফল্ট কম হবে, হিট বেড়ে যাবে। সো সেজন্য আমরা কি করব, যে যদি পেজ সাইজ বাড়ে অবশ্যই পেজ ফল্ট কমে যাবে, এবং সেটা আমরা খাতায় করে দেখাই দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এলআরইউটা করি। এলআরইউ কি? এটাও পেজ সাইজ 3 আছে। হ্যাঁ, তো যদি পেজ সাইজ 3 থাকে তাহলে কিভাবে করব? এখানে অবশ্যই আমাকে নিতে হবে 4, তারপরে কত? 4 নিব, এখানে নিব 4 7, আগে ইনসার্ট করে ফেলি। হ্যাঁ, 4 4 7 হ্যাঁ রেশিও। হ্যাঁ, তাহলে 4 7, তারপরটা কত হলো? তারপরটা হবে 4 7 6। তাহলে আমার 4 7 6 তিনটা জিনিস ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমরা কি খুঁজবো? 1 নম্বর খুঁজবো। 1
আচ্ছা, তাহলে তাহলে এক খোঁজার আগে এলআরইউ সিস্টেমটা অবশ্যই আমাকে বলতে হবে। এলআরইউ সিস্টেমটা হলো লিস্ট ডিস্টেন্স, মানে লিস্ট ডিস্টেন্স বলতে কি বোঝায়? তার নিকটতম দূরত্ব থেকে বড় দূরত্ব, তার নিকটতম দূরত্ব থেকে বড় দূরত্ব। তাহলে দেখেন, এটা হলো মোস্ট নিয়ারেস্ট, এটা হলো কি মোস্ট নিয়ারেস্ট, এটাকে আমরা বলবো কি মোস্ট নিয়ারেস্ট, মোস্ট নিয়ারেস্ট। আচ্ছা, তারপরে এটা হলো ধরেন মিডল নিয়ারেস্ট আর কি, হ্যাঁ মিডল নিয়ারেস্ট। যদি সেম থাকে তাহলে কিন্তু হবে না, হ্যাঁ ডিফারেন্ট নিতে হবে। আর এটা কি, এটা হলো একদম লিস্ট, এটা হলো একদম লিস্ট নিয়ারেস্ট, REST, লিস্ট নিয়ারেস্ট। তাহলে এই বেচারা, এই যে এক নম্বর আছে, সে কারটাকে পরিবর্তন করবে, একদম লিস্ট নিয়ারেস্টটাকে পরিবর্তন করবে। আমার অ্যালগরিদম কি লিস্ট রিসেন্টলি ইউজড, তাহলে এটা কি লিস্ট, সেও রিসেন্টলি ইউজ হয়েছে, তাই না, অলরেডি আছে। তার মানে কি লিস্ট রিসেন্টলি ইউজড, যেটা ইউজ হয়েছে সেটাকে আমরা পরিবর্তন করব। তাহলে ওয়ান কাকে রিপ্লেসমেন্ট করবে? লিস্ট রিসেন্টলি ইউজ যে হয়েছে তাকে করবে। তার মানে 4টাকে পরিবর্তন করে হয়ে যাবে 1, এখানে 7, এখানে হয়ে যাবে 6। আচ্ছা, এবার চলে আসি নেক্সট। নেক্সটে আছে আমার 7, 1 তো অলরেডি চলে আসছে, এবার আসছে 7। 7 কাকে রিপ্লেস করবে? 7 কাকে রিপ্লেস করবে? 7 কি আমার আগের ঘরে আছে? আছে। সো এটা আমার মিস মিস মিস, এটাও আমার মিস। 7 কি আগের ঘরে আছে? অবশ্যই আছে। তার মানে সে কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তার মানে কি হিট। এরপরে চলে আসি, এরপরে আছে আমার কে 6। 6 কি আছে? অবশ্যই আছে। তার মানে 6 পরিবর্তন হবে না। 6 কি আগের ঘরে আছে? আছে। তার মানে 6 পরিবর্তন হবে না। 1 আগের ঘরে আছে? আগের ঘরে আছে, তার মানে 1ও পরিবর্তন হবে না, হিট। এবার আসি 2, বেচারা 2 কি আগের ঘরে আছে? না। তাহলে কি হবে? 2 পরিবর্তন হবে। এখন 2 কোথায় বসবে? মোস্ট ডিস্টেন্স, মিডল নিয়ারেস্ট, লিস্ট নিয়ারেস্ট। তো লিস্ট নিয়ারেস্ট কি আছে? 7। এই যে 7 হলো আমার লিস্ট নিয়ারেস্ট। সো 2টা কি 7 এর করে বসবে। তাহলে 1 2 6, 7 এর করে বসছে, মিস হয়ে গেছে, ঠিক আছে। তারপর আসবে কে 7, এই করে কি আসবে 7। তাহলে কি 7 এখানে আছে? নাই। তার মানে পরিবর্তন হবে। তাহলে কেমনে? 7 এর মোস্ট নিয়ারেস্ট, মিডল নিয়ারেস্ট, লিস্ট নিয়ারেস্ট, মানে 6টা পরিবর্তনশীল, 6 এর ঘরটা পরিবর্তন হবে। তাহলে 6 এর ঘর পরিবর্তন হয়ে কে বসলো? 7। তাহলে 1 2 7। তারপর আছে কে? তার মানে মিস। তার মানে এখানে আছে কে 2, অবশ্যই 2 এ ঘরে আছে? আছে। তার মানে 2 আর পরিবর্তন হবে না, এটা হলো হিট। তাহলে আমার পেজ ফল কত হলো? 1 2 3 4 4 5 6, এটা আমার পেজ হলো 6। সো আমরা এলআরইউটা বুঝলাম। এলআরইউ হলো মোস্ট নিয়ারেস্ট ডিস্টেন্স, মোস্ট নিয়ারেস্ট, সরি লিস্ট নিয়ারেস্ট, সেটা হলো আমার এলআরইউ। মানে লিস্ট নিয়ারেস্টে যে বসবে সেটা হলো আমার LRU অ্যালগরিদম। হ্যাঁ, সো আমরা বুঝলাম এলআরইউ অ্যালগরিদম। সবাই একটু কমেন্টে জানাবেন যে সবাই এলআরইউ অ্যালগরিদম বুঝছি কিনা, আমাদের এলআরইউ অ্যালগরিদমটা বুঝছি কিনা সবাই একটু জানাবেন। হ্যাঁ, এলআরইউ অ্যালগরিদমটা আমরা সবাই বুঝছি কিনা। সো এলআরইউ যদি বুঝে ফেলি, তারপর আমি যাব হলো অপটিমালে। অপটিমাল আমাদের খুবই খুবই একটু ইম্পর্টেন্ট এবং মজার। অপটিমালে এত ঝামেলা নাই, ঝামেলা কম। সো এখন আমি দেখাবো হলো অপটিমাল। হ্যাঁ, সবাই বুঝছেন? সবাই একটু জানান বুঝছেন কিনা। এবার চলে আসি
অপটিমালে তাহলে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। আচ্ছা, অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা একটু একটু ডিফারেন্ট ভাবে আমরা দেখবো। হ্যাঁ, ক্লিয়ার না? ভেরি গুড। পুলোমা রয়, নফিসি যারা যারা আছেন দেখেন, অপটিমালটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পড়াবো, যেটাতে আমরা পেজ সাইজ দিব 4। সো পেজ সাইজ কত দিব? পেজ সাইজ অপটিমালে নিব আমরা 4। আচ্ছা, আর ডাটাগুলো নেই 1 2 3 4 5 1 3 1 6 3 2 3। আচ্ছা, এখানে দেখা হবে, এটা নিয়ম কি? এখানে দেখা হবে যে সামনে ব্যবহৃত হচ্ছে না, ব্যবহৃত হচ্ছে না এমন পেজ, এমন পেজ। এই কথাটার মানে কি? হ্যাঁ, এটা মানে কি? এটার মানে যখন আমরা একটু করে দেখব তখনই আমরা বুঝবো এটা মানে কি। হ্যাঁ, এটা মানে কি? সো আমাদের পেজ সাইজ কত ভাই? পেজ সাইজ হলো 4। আর সংখ্যা আছে কয়টা? অনেকগুলো আছে। হ্যাঁ, সো আমি উল্টাভাবে করি। এতক্ষণ তো নিচ থেকে উপরে করছি, তাই না? এখন কি করব? এখন হলো উপর থেকে নিচে করব। একই, দুইটা একই সিস্টেম। আপনারা যে কোনো একটাতে করতে পারেন পরীক্ষায় আসলে। সো আমি করি দুইটা ভাবেই, আপনাকে বুঝাই। আচ্ছা, সো আমরা করে যাই আর কি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 12টা। হ্যাঁ, 6 7 8 9 10 11 12। ঠিক আছে, আমার পেজ কটা? পেজ সাইজ 4। সেজন্য আমরা কয়টা রো টানবো? 4টা রো টানবো। একটা রো, দুইটা রো, তিনটা রো, 4টা রো। হ্যাঁ, আচ্ছা, সো আমরা 4টা রো টানলাম। হ্যাঁ, 4টা রো। সো আমরা সংখ্যাগুলোকে বসায় যাই। 1 2 3 4 5 1 3 1 6 3 2 3। আচ্ছা, এটা বেশি আসছে। হ্যাঁ, এটা বাদ। আচ্ছা, এটা মুছেই দিই, দেখতে খারাপ দেখা যায়। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা দেখলাম। আচ্ছা, সো আমরা চলে আসি প্রথমে। চারটা যেহেতু আমরা বসায় যাই। হ্যাঁ, চারটা যেহেতু আমরা বসায় যাই। 1 1 2 1 2 3 1 2 3 4। চারটা জিনিসকে বসায় গেলাম। তার মানে কি হলো? মিস 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 মিস, এগুলো তো রিপ্লেসমেন্ট হয়ে বসছে, তাই না? তাহলে মিস 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 হয়ে বসছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আছে কত? তারপর আছে আবার 5। এখন 5 কোথায় রিপ্লেসমেন্ট হবে সেটাই হলো আমাদের মেইন ফ্যাক্টর। ঠিক না? এতক্ষণ আমরা পিছনে পিছনে দেখতাম না, পিছনে ফার্স্ট ইন ফার্স্ট আউটে কি দেখছি? যেটা আগে আসছে সেটাকে রিপ্লেস করছি। লিস্ট রিসেন্টলি ইউজড, LRU-তে আমরা কি দেখছি? যে যেটা হলো লিস্টে ব্যবহৃত হয়েছে সেটা। আর এখানে আমরা দেখব সামনে যেটা ব্যবহৃত হয় নাই অথবা অনেক দূরে ব্যবহৃত হয়েছে। সামনে যেটা ব্যবহৃত হয় নাই, এই যে সামনে ব্যবহৃত হচ্ছে না, অথবা এখানে যা আছে সবই ব্যবহৃত হচ্ছে কিন্তু যেটা ম্যাক্সিমাম দূরে আছে সেটাকে বাদ দিব। কারণ কেন বাদ দিব? কারণ সেটা তো আসলে অনেকক্ষণ সামনে যেটা ব্যবহৃত হচ্ছে না সেটা তো আর ব্যবহৃত হবেই না। সো সেটাকে বাদ দিলে কোনো ঝামেলা নাই। অথবা যদি এই চারটাই মানে এই যে 4 নম্বর ঘরের
এই চারটাই যদি সামনে ব্যবহৃত হয় তাহলে যেটা অনেক দূরে ব্যবহৃত হচ্ছে সেটা অনেকক্ষণ ব্যবহৃত হবে না, সো সেটাকে রিপ্লেসমেন্ট করলেও আমরা পারি, সেই চিন্তা করে যেটাকে আমরা এই দুইটা কন্ডিশনের উপর বেস করে আমরা পেজ রিপ্লেসমেন্ট করব। তাহলে করি 5, এখানে আছে 1, সামনে 1 আছে, তার মানে রিপ্লেস হবে না। 2 আছে, তার মানে রিপ্লেসমেন্ট হবে না। 3 আছে, রিপ্লেসমেন্ট হবে না। 4, সামনে কি 4 আছে? 4 নাই, 4 কি নাই, তার মানে এটা কি আমরা রিপ্লেসমেন্ট করব। যেহেতু সামনে 4 নাই, তার মানে 4-এর ঘরটাই আমরা রিপ্লেসমেন্ট করব। তাহলে কি হলো, এখানে 4-এর জায়গায় হয়ে যাবে আমার 5, তার মানে এটা মিস। নাম্বার 1, 1 আছে এখানে, 1 2 3 5, হ্যাঁ 1 আছে, তার মানে হিট, মানে পরিবর্তন হবে না। 3 আছে, মানে পরিবর্তন হবে না, মানে হিট। 1 আছে, মানে পরিবর্তন হবে না, পরিবর্তন না হলে কি হিট। এবার হলো 6 আছে, 6 নাই, তার মানে পরিবর্তন হবে। এখন কাকে পরিবর্তন করব, খেয়াল করি। প্রথমে 6 খুঁজবে কাকে? 1 কে দেখবে যে ভাই 1 তুমি কি সামনে আসো কিনা, দেখলো 1 সামনে আছে, বেচারা 1 সামনে নাই, সামনে 1 নাই, তখন কি পরিবর্তন হবে? অবশ্যই হবে। 1 পরিবর্তন হয়ে 6 হয়ে গেল, আর আগেরগুলো আগের মতো আছে, তখন এগুলো মিস। বেচারা 3 কি ঘরে আছে? অলরেডি আছে, তার মানে পরিবর্তন হবে না, মানে হিট। 2 আছে, পরিবর্তন হবে না, মানে হিট। 3 আছে, মানে পরিবর্তন হবে না, হিট। আচ্ছা, মজা হয় নাই, হ্যাঁ, আরো 2-1টা পরিবর্তন থাকলে ভালো হতো। তাহলে আমি 2টা সংখ্যা বাড়াই দিই। ধরেন এখন আমি এখানে আছে 7, এখন 7 কাকে খুঁজবে? সামনে 7-এর সামনে তো কেউ নাই, তখন 7-এর সামনে যেহেতু কেউ নাই, তো 6 যে আছে না, তাকে রিপ্লেসমেন্ট করে 7 বসে পড়বে। বুঝা গেছে? আচ্ছা, এখন সামনে যদি আরেকটা সংখ্যা থাকতো, ধরেন 7 না হয়ে এখানে যদি থাকতো ধরেন 8, আর এনে থাকতো ধরেন 2, তাহলে 8 কি করতো? 6, সামনে কি 6 আছে? নাই। আচ্ছা, এনে যদি 6 থাকতো, 8 সামনে 6 আছে, তাইলে 6 পরিবর্তন হইতো না। তারপরে কারে খুঁজতো? 2, সামনে কি 2 আছে? নাই, তার মানে এই 2-এর জায়গাটা নিয়ে নিত আমার 8, আর এটা 6 থাকতো, আর এই 2-এর জায়গাটা কে নিয়ে নিত? 8 নিয়ে নিত। সো 8 নিয়ে নিত। সো এই যে সিস্টেমটা, এটাই হলো আমার অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। ঠিক আছে? সো আমরা কি বুঝছি? সবাই একটু কমেন্টে জানান যে অপটিমালটা বুঝছি কিনা, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। সবাই একটু কমেন্ট করেন যে অপটিমালটা বুঝছি কিনা। সবার কমেন্ট আশা করছি, ভাইরা আমার, বোনেরা আমার, সবাই একটু কমেন্টে জানান বুঝছেন কিনা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা। ফয়সাল পারভেজ, বুঝছি ভাইয়া। বাকিদের কি অবস্থা? পুলোমারয়, নাহিদা, আফসানা, সালমা, পপি, নুরুন নবী, সবাই বুঝছেন? আচ্ছা, লাস্টেরটা রিপিট করবো। হ্যাঁ, আচ্ছা, লাস্টেরটা দেখেন, এটা হলো যে সংখ্যাটা আমি সামনে পাবো না তাকে রিপ্লেসমেন্ট করবো, অথবা দূরে আছে তাকে। এখন দেখেন এখানে 1 2 3 4 ছিল, কাকে রিপ্লেসমেন্ট করবো? 5 দিয়ে। দেখেন সামনে 4 নাই, সো 4কে রিপ্লেসমেন্ট করলাম, এরকম আর কি। হ্যাঁ, সো এখানে আছে আমার 6 2 3 5, 6 2 3 5, 3 তো অলরেডি আছে, মানে হিট। এখন আমি নেক্সটে আসছে 8, এখন 8 দিয়ে কাকে রিপ্লেসমেন্ট করবো? এখানে কাকে রিপ্লেসমেন্ট করব? 8 সামনে আছে কিনা, 8-এর সামনে এগুলোর মধ্যে কে নাই তাকে রিপ্লেসমেন্ট করবো। সো 8-এর সামনে কে আছে? 6, তো এই বেচারা 6 অলরেডি 8-এর সামনে আছে, তার মানে 6 রিপ্লেস হবে না। তাইলে কাকে রিপ্লেস করব?
2 সামনে 2 আছে, 2 নাই, তার মানে 6 জায়গায় 2 এর জায়গায় 8 চলে আসলো রিপ্লেস হয়ে। ঠিক আছে, এভাবেই হলো আমার অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমগুলো কাজ করে। ওকে, আচ্ছা, সো আমরা কি করব, আমরা এই 4টা অ্যালগরিদম আজকে দেখলাম। যেহেতু রোজার মাস, আমরা এই যে ফিফো, এলআরইউ, এসজেএফ, ওই অ্যালগরিদমগুলো আজকে আর দেখব না, দেখলে মাথায় ঢুকবে না। সো রোজার মাস যেহেতু, আমরা একটু ছোট করে ক্লাস নিব, কারণ আমি যদি আরো বেশি বকবক করি তাহলে আমার গলা শুকায় যাবে, সমস্যা হবে আর কি। হ্যাঁ, সো আপনারা হয়তো এই পর্যন্ত সবাই বুঝছেন। সো আজকে হলো এই পর্যন্তই। মনে রাখবেন এই 4টা অ্যালগরিদম থেকে পরীক্ষায় মাস্ট বি 2টা একটা অ্যালগরিদম আসবে। সো আপনারা কাইন্ডলি একটু অ্যালগরিদমগুলো একটু পড়বেন, হ্যাঁ, বাকি অ্যালগরিদমগুলো। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কোনো কমেন্টে থাকলে আমি 1 মিনিট ওয়েট করতেছি, 1 মিনিট কমেন্টে জানান। সো তারপর হলো ক্লাসটা আমি ক্লোজ করে দেবো আজকের জন্য। সো সবাই এগুলো একটু পড়ে নিন প্লিজ। যা আজকের ক্লাসটা একটু ভালো করে দেখেন, দেখা এই 4টা অ্যালগরিদম আছে, 4টা অ্যালগরিদম আপনারা নেট থেকে, বই থেকে একটু প্র্যাকটিস করেন, করলে বাকি ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবেন বুয়েট পরীক্ষায় বা একটু পরীক্ষা কঠিন হলে এই ওএস থেকে এই প্রবলেমগুলো দেয়। হ্যাঁ, ওএস থেকে যদি কঠিন প্রবলেম দেয় এগুলো দিবে, আর সহজ দিলে মাল্টি প্রোগ্রামিং, মাল্টিপ্লেক্সিং, ব্যাচ সিস্টেম, ফিফো, লিফো এগুলো দিবে, প্রসেস স্টেট, রেডি স্টেট, তারপরে ওই জিনিসগুলো দিবে। হ্যাঁ, সো ওগুলো আরেকদিন দেখাবো। হ্যাঁ, সো একটু সবাই একটু ভিডিওটা দেখে নেবেন। আর কালকে আসলে আমি আপনাদের এখানে পোস্ট দিয়েছিলাম, অনেকে আমাকে বলছিল ভাইয়া নতুন ব্যাচে, স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাই, আমাদের কি একবার তো অলরেডি হয়েছি, তাহলে কি আমরা আবার 1,500 টাকা করে দিব? তো আমি বললাম, তখন আমি কি করব, তো জিনিসটা বুঝতে পারছিলাম না। সেই জন্য ভাবলাম আপনাদের এখানে যদি কেউ হইতে চায়, যদি তাদের দরকার হয়, অনেকে হয় না ওই যে ওমেগা কোচিংয়েও ভর্তি হয়েছে, আবার সানরাইজ কোচিংয়ে ভর্তি হয়েছে, 2টা কোচিংয়ে ইঞ্জিনিয়ারিং ক্লাস করতেছে, এরকম করে আর কি। সো সেই জন্য আমি ভাবলাম যে হয়তো অনেকে 2টা ব্যাচেই পড়তে চাচ্ছে আর কি, তো তাদের জন্য একটু কমায় দেওয়া উচিত। সেই জন্য আমি জাস্ট মানে 500 টাকা কমায় 1000 টাকায় যাতে করতে পারে সেই পোস্টটা দিছি। হ্যাঁ, মানে এরকম না যে আপনাদেরকে ভর্তি হতেই হবে। আমি বলছি যে যারা মানে যাদের সমস্যা, যাদের মানে 2টাতেই, যারা মনে করতেছে আমার 2টাতেই পড়া উচিত বা 2টাতে পড়লে আমার সুবিধা হবে, তাদের জন্য পোস্টটা দিছি। হ্যাঁ, মানে আপনাকে আমি জোর করতেছি না বা বলছিও না যে ওই বেঁচে আসেন। হ্যাঁ, সো আমাকে ভুল বোঝেন না আর কি। হ্যাঁ, মানে আমি বলছি যে জাস্ট যদি কারো দরকার হয়, কারণ অনেকে আমাকে বলছিল তো আপনাদের ব্যাচের, তাই বললাম আর কি। হ্যাঁ, সো আর কোনো কারণ নেই। যাই হোক, সো এই হলো আজকের অবস্থা। কাইন্ডলি এই 4টা অ্যালগরিদম একটু ভালো করে পড়েন। হ্যাঁ, সো ধন্যবাদ সবাইকে। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। সবাই পান্তা ভাত কেউ খাইতে পারেন নাই, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের নিয়ে কেউ ঘুরতে যাইতে পারেন নাই, সেজন্য খুবই গভীর সমবেদনা। যেহেতু যাইতে পারেন নাই, একটু গার্লফ্রেন্ড নিয়ে শাড়ি টাড়ি পরে ঘুরতো আজকে, সেটাও করতে পারেন নাই। হ্যাঁ, তো সেই সমবেদনা, শোক যারা, সেই শোক জ্ঞাপন করেই আজকের ক্লাসটা নিলাম। যেহেতু সবাই বাসায় আছে, তো ওই রাগটা একটু ক্লাস করে মিটান অ্যাটলিস্ট। ঈদের পরে তো পরীক্ষাগুলো হবে, তো যাতে পারেন আর কি। হ্যাঁ, তো সেই আর কি সমবেদনা। আর যারা বিবাহিত আছেন তাদের তো আসলে ঘরের মধ্যে পান্তা ভাত খাওয়ার কথা ছিল, সেটা পারেন নাই, সেজন্য দুঃখিত। আচ্ছা, আর আমি কালকে 12টা-1টা পর্যন্ত অফিসিয়াল কাজে বাংলাদেশ ব্যাংকের ডাউন সার্ভার ঠিক করতে করতে সময় চলে গেছে, বাসায় আসছি 1টার দিকে। সো সেই জন্য কালকে ক্লাসটা নিতে পারি নাই, তো আজকেই নিব, আজকে নিলাম সেই চিন্তা করে। সো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান।